শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে এই মধ্যাহ্নের পরবর্তীকালে কিশোর বাতায়ন সরাসরি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমার সম্মানিত অভিভাবিকবৃন্দ যারা যুক্ত আছেন, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ যারা যুক্ত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া। তো বন্ধুরা, কে কোথা থেকে যুক্ত হয়েছ নিজেদের পরিচয়টা দাও আর জানাও যে এখানকার শব্দ এবং ছবি তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি না। আর আজকে আমরা এই করোনাকালে যে শ্রেণীপাঠ, এই অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই আমাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবং টিভি মনিটরটি, স্ক্রিনটি সুন্দরভাবে দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের কমেন্টসে তোমরা জানিয়ে দাও। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছ জানাও এবং তোমরা ঠিকমতো শব্দ শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আমি অবশ্য নিজেও আরেকটি ডিভাইস দিয়ে তোমাদের সাথে যুক্ত আছি, কিশোর বাতায়নের সাথে যুক্ত আছি। যদিও আমার ডিভাইসটিতে এখন পর্যন্ত কোনো ছবি আসে নাই, আমি আশা করছি হয়তো অল্পক্ষণের মধ্যেই আমার ডিভাইসে ছবিটি এসে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি ছবি পেয়ে গেছি। তোমরা আমার সাথে যুক্ত আছো, অনেকেই যুক্ত হয়েছ। আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি সাবিয়া হাবিব, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমিরুল ইসলাম বাদশাহ সালাম দিয়েছ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা অনেককেই পেয়েছি, অনেকেই যুক্ত হয়েছে। নাজনীন নাহার ফ্রম ঝিনাইদা, ধন্যবাদ নাজনীন জাহান। অল ক্লিয়ার স্যার। রাইমা স্যার, অল ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তানিয়া খান, সোমাই হোসেন পায়েল, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম ঢাকা, উত্তরা ঢাকা, কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধন্যবাদ। অনেকে যুক্ত হয়েছে, ভোলা থেকে যুক্ত হয়েছে রাইমা। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি একটু ভিন্ন আঙ্গিকে শুরু করতে চাই। আমি শুরুতেই তোমাদেরকে আই এম পৃথা ফ্রম চট্টগ্রাম বলেছে। আমি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি, অনেকেই চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। চিটাগং ফ্রম কাপাসিয়া, ফাতেমা আক্তার লিজা কাপাসিয়া থেকে যুক্ত হয়েছে। রাহেলা খাতুন আইডি থেকে, আসসালামু আলাইকুম স্যার, আই এম তাসনিম ফ্রম হবিগঞ্জ। তাসনিম, ধন্যবাদ, স্বাগত। তো আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে সবাই সুন্দরভাবে সাউন্ড এবং আলো, ছবি সব কিছুই দেখতে পাচ্ছ। আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমি একটু অন্যভাবে শুরু করতে চেয়েছি এই কারণে যে গতানুগতিক ক্লাস থেকে একটু বের হয়ে এসেছি। তো আমি শুরুতেই তোমাদেরকে কয়েকটি ছবি দেখতে বলবো। আমরা কয়েকটা ছবি দেখে নিই বন্ধুরা। ছবিগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ছবিতে আমরা কিছু বিষয়বস্তু খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে ওর ভিতরে কোনটিকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো চলো আমরা কিছু ছবি দেখে আসি। প্রথম ছবিটি হলো রমনার বটমূলে ছায়ানটের সঙ্গীত পরিবেশন। নিশ্চয়ই তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, রমনার বটমূলে ছায়ানটের সঙ্গীত পরিবেশন। এর পরের ছবিটি হলো নাগরদোলা। নিশ্চয়ই তোমরা
অনেকে উঠেছো এখানে এবং বেশ মজা করেছো এই নাগরদোলায় উঠে, আবার অনেকেই ভয়ও পেয়েছো। যারা প্রথম প্রথম উঠেছিলে হয়তো বা নাগরদোলা নিচে আসে যখন তখনও ভয়ের বিষয়, আবার একদম উপরে যখন ওঠে তখনও ভয়ের বিষয়। এই নাগরদোলা অনেকে চড়েছো। এরপর আরেকটি ছবি দেখে আসি, সেটি হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা, এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলো আমাদের কোনো উৎসবের সাথে সম্পর্ক করে কি? করলে সেটি কোন উৎসব আমরা একটু চিন্তা করি। আমার ছবিগুলো আমাদের কোন উৎসবের সাথে সম্পর্কিত আমরা একটু ভেবে নেব, কয়েক সেকেন্ড ভেবে নেওয়ার পরে আমরা একটু দেখব যে আসলে এই ছবিটি কোন উৎসবকে মিন করে। তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখতে পাচ্ছ। ছবিগুলোর সাথে সাথে তোমরা চেষ্টা করবে এই ছবির ভেতর থেকে আমাদের উৎসবটিকে নিয়ে আসার। তো এখানে আরও অনেক বন্ধু যুক্ত হয়েছ। জান্নাতুল মামা, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম বগুড়া। জাহিদ, এমডি জাহিদ হাসান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী থেকে। তাসনিম বলেছে অল ক্লিয়ার, বাংলা নববর্ষ। ওকে, মতিউর রহমান আইডি থেকে লিখেছে বাংলা নববর্ষ। আমি তো ভয়েই উঠি নাই, রাইমা বলেছে, ধন্যবাদ। আসলে এটা সবারই হয়। আচ্ছা, নাহার হাবিব আইডি থেকে লিখেছে বাংলা নববর্ষ। রাহেলা খাতুন আইডি থেকে লিখেছে নববর্ষ। আমরা আরেকটু ভেবে নেব, আরেকটু ভাবার সুযোগ আছে আমাদের, আমরা একটু ভেবে নেই। নববর্ষ বা পয়লা বৈশাখ, রাইমা লিখেছে। হ্যাঁ বন্ধুরা, আমি একটি কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেই যখন যে কোনো কমেন্টস করো না কেন, কারণ তোমরা যে আইডি দিয়ে এই লাইভ ক্লাসটিতে প্রবেশ করেছো নিশ্চয়ই কারো বাবার অথবা মার অথবা কারো ব্যক্তিগত। এখন আমি বলবো, তোমরা যারা বিভিন্ন কমেন্টস করছো নিশ্চয়ই কমেন্টসে তোমাদের ছোট নামটি লিখবে, যাতে তোমাদেরকে আমরা সেই নাম ধরে আমি সম্বোধন করতে পারি। কারণ তাছাড়া অনেকেই আবার বাবা মায়ের আইডিতে ঢুকেছো, বাবা মার নাম ধরে আমি বারবার বলছি, হয়তোবা আমি এটাকে নিজেকে খুব অপরাধী মনে করছি এবং বাবা মার প্রতি অশ্রদ্ধা প্রকাশ হচ্ছে মনে হয়। সুতরাং তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে বড়দের নামটি যাতে আমি না নেই, তোমাদের নিজেদের নাম নিয়ে তোমরা কমেন্টসটা করবে, নিজেদের নাম দেবে। যেমন রাইমা বারবার লিখছে এবং শেষে রাইমা লিখছে। হ্যাঁ, তো অনেকে কিন্তু ভাবছো, কেউ বলছো বাংলা নববর্ষ, কেউ বলছো পয়লা বৈশাখ, তনিকা বলছে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ অনেকেই বলছে। তো আমরা একটু চলে যাই, আমরা দেখে আসি যে তোমাদের কথাটি ঠিক। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা বাংলা নববর্ষ বলেছ। বাংলা নববর্ষ আসলেই এই উৎসবটির সাথে যে ছবিগুলো আমি তোমাদেরকে পূর্বে দেখিয়েছি, এই ছবিগুলোর একেবারেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং বন্ধুরা, তোমরা যারা পয়লা বৈশাখ বলেছ তোমরাও ভুল বলো নাই, কারণ পয়লা বৈশাখ তো নববর্ষ, তাই না? পয়লা বৈশাখটাই নববর্ষ। সুতরাং তোমাদের সবার উত্তরটি সঠিক আছে। এবার আমরা চলে যাব বাংলা নববর্ষ। আমাদের পাঠ্য একটি প্রবন্ধ রয়েছে অষ্টম শ্রেণীর বইটাতে। এই প্রবন্ধটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা আজকে বাংলা নববর্ষ এই প্রবন্ধটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। এই প্রবন্ধের প্রথম পর্বটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়েছো। সঞ্জিদা বলেছে বাংলা নববর্ষ। মোহাম্মদ আরিফ, হ্যাঁ ধন্যবাদ আরিফ। সিম্মি যুক্ত হয়েছে, মায়া যুক্ত হয়েছে আমাদের সাথে, পায়েল যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছে। বাংলা নববর্ষ বলেছে নাজনীন। সিয়াম যুক্ত হয়েছে আমাদের সাথে। প্রাপ্তি বলেছে বাংলা নববর্ষ। প্রান্ত যুক্ত হয়েছে, বুশরা যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। তো সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমি বিদ্যাময়ী গার্লস হাই স্কুল ময়মনসিংহ থেকে আছি। স্বপ্না বণিক কিন্তু বরাবরের মতে আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকে। হ্যাঁ, আমি গতদিনও তাকে দেখেছি। আবার এই যে হৃদয়ে কাবা নয়নে মদিনা, মোহাম্মদ আরিফ, সেও প্রতিদিন যুক্ত থাকে। এরকম অনেকে আমাদের সাথে যুক্ত থাকে। মতিউর রহমান আইডি, যে আইডি তাহিয়া, সেও আমাদের সাথে যুক্ত থাকে। আমরা চেষ্টা করি সবাই যুক্ত থাকার জন্য এবং ক্লাসটিকে উপভোগ করার জন্য। তো আমরা চলে যাই আজকে আমাদের প্রথম পর্বের ক্লাসটি থেকে। আমরা শিক্ষার্থী বন্ধুরা কি কি শিখবো বা কি কি জানবো, আমাদের ভেতরে কি কি অনুভূতি প্রকাশ হবে, আমি পাঠ সংশ্লিষ্ট কোন বিষয়ের কোন ধরনের প্রশ্ন উত্তর করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ক্লাসটি থেকে উপকৃত হব। প্রথমেই আমরা দেখে আসি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে। লেখক পরিচিতির পরে আমরা দেখব নতুন শব্দের অর্থ বলতে পারবে। তারপরে 3 নম্বরে হলো বাংলা নববর্ষের উৎপত্তির প্রেক্ষাপট।
অর্থাৎ পটভূমিটা কি, কোন জায়গা থেকে আমাদের বাংলা নববর্ষের সূচনা হলো, এই বিষয়টি শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। এরপরে বাংলা নববর্ষের গুরুত্ব, আমাদের বাঙালি যারা আছি, আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, বাঙালি বাংলা ভাষাভাষী, তাদের কাছে বাংলা নববর্ষের গুরুত্বটুকু কত, এইটুকু আমরা ব্যাখ্যা করতে পারবো। অনেকেই আমরা বাংলা নববর্ষের অতীত ইতিহাস অনেকেই হয়তো জানি না, এটা হয়তো বা কিছুটা এখানে জানানোর চেষ্টা করা হবে। এর শেষে পাঠ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর বলতে পারবে। তো বন্ধুরা, সিয়াম যুক্ত হয়েছে। সিয়াম বলেছে, স্যার আমি পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বলতেছি। ওকে সিয়াম, অভিনন্দন। তো এরপরে আমাদের আজকের পাঠ বাংলা নববর্ষ। এই প্রবন্ধটি লিখেছেন শামসুজ্জামান খান, যিনি অনেক গুণান্বিত একজন ব্যক্তিত্ব। তিনি আমাদের বাংলাদেশের প্রথিতযশা একজন ব্যক্তি, আমরা তার সম্পর্কে জানবো। তো চলো আজকে এই প্রথম পর্বে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে দেখে আসি লেখক পরিচিতি। লেখক পরিচিতিতে আমরা দেখব, লেখক পরিচিতিতে আমাদের শ্রদ্ধাভাজন সেই প্রাবন্ধিক গুণী শিক্ষক শামসুজ্জামান খানকে দেখতে পাচ্ছি আমরা। এই মহান ব্যক্তির জন্ম হয়েছে 1940 খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চারিগ্রাম নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন উনি 1940 সালে। শামসুজ্জামান খান খ্যাতি লাভ করেছেন লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসেবে, এবং দেশে বিদেশে তার ব্যাপক খ্যাতি তিনি লাভ করেছেন ফোকলোরবিদ, গবেষক এবং লেখক হিসেবে। আরেকটি কথা তোমাদেরকে বলতেই হবে যে তিনি কিন্তু একজন খুব ভালো মানের শিক্ষক। আচ্ছা, এরপরে শিক্ষা জীবন তার। 1963 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক অর্থাৎ অনার্স ডিগ্রি অর্জন করেন, এবং পরের বছর 1964 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায়। এরপরে পেশাগত জীবন, শামসুজ্জামান খান বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাংলাদেশের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন, যেমন ময়মনসিংহ যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি শিক্ষক ছিলেন। তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন, এবং 2009 সালে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেছিলেন, বা তিনি সেখানকার মহাপরিচালক ছিলেন। রচিত গ্রন্থাবলী, অর্থাৎ শামসুজ্জামান খান রচিত অনেকগুলো রকমের গ্রন্থ, অনেক ধরনের গ্রন্থ আছে, যেমন প্রবন্ধ গ্রন্থ, নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি ও মহিরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল, মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা সমকাল একটি বইয়ের নাম, আধুনিক ফোকলোর চিন্তা, ফোকলোর চর্চা ইত্যাদি। অর্থাৎ তিনি যেহেতু ফোকলোরবিদ ছিলেন, সুতরাং তিনি ফোকলোর নিয়ে অনেক কথা লিখেছেন, অনেক বই লিখেছেন। ফোকলোর হলো, আমরা জানি যে ফোকলোর হলো লোক সংস্কৃতি বা লোক সাহিত্য সংস্কৃতি বলা যেতে পারে, অর্থাৎ একদম সাধারণ বাংলার আপামর জনসাধারণ, বিশেষ করে গ্রামীণ পরিবেশে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা, তাদের জীবিকা, তাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এইগুলো নিয়ে গবেষণা করেছেন তিনি। তো এরপর আমরা আসি, রম্য রচনা আছে তার, ঢাকায় রঙ্গরসিকতা, গ্রাম বাংলার রঙ্গরসিকতা ইত্যাদি। অর্থাৎ তিনি এই রম্য গ্রন্থ রচনা করেছেন। রম্য যদি আমি একটু বলি, রম্য হলো যেখানে হাস্য রসাত্মক বা কৌতুক আবহ রচনা, সেটাকে রম্য রচনা বলা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি, সানজিদা আফরিন বলেছে, স্যার আমি সানজিদা আফরিন, কাপাসিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ফোকলোরবিদ মানে কি? নাজমুন আলম বলেছে। আমি আসলে আগেই বলেছি ফোকলোরবিদ, ফোকলোর শব্দের অর্থ হচ্ছে লোক সংস্কৃতি, আর লোক সংস্কৃতি বিষয়ে যিনি অভিজ্ঞ, বিজ্ঞ এবং জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, তিনি হলেন ফোকলোরবিদ। মনে হয় আশা করি উত্তরটা হয়ে গেছে। মহিরুহ, মহি মানে পৃথিবী, মহিরুহ, হ্যাঁ, অর্থাৎ এইটাকে আমরা বৃক্ষ বলতে পারি, মহিরুহ। আচ্ছা, এরপরে আসি শিশু সাহিত্য, দুনিয়া মাতানো বিশ্বকাপ, লোভী ব্রাহ্মণ ও তেনালিরাম ছোটদের অভিধান, এই গ্রন্থগুলো তিনি রচনা করেছেন শিশুদের উপযোগী করে। এরপরে আমরা আসি পরের অংশে, পুরস্কার পেয়েছেন তিনি অগ্রণী ব্যাংক পুরস্কার, কালু শাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার,
আব্দুর রব চৌধুরী স্মৃতি গবেষণা পুরস্কার, দেওয়ান মুর্তজা পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক। বিখ্যাত যে বাংলাদেশের দুটি বিখ্যাত পদক তিনি পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক। হ্যাঁ, এছাড়াও অন্যান্য পুরস্কারও তিনি পেয়েছেন এবং সেগুলো কোনো অংশেই একেবারেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো এরপরে আসি আমরা পরের অংশে। বাংলা নববর্ষ, শামসুজ্জামান খান। আমরা জানি যে প্রথম পর্ব আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি লেখক পরিচিতির সাথে 4টি অনুচ্ছেদ নিয়েছি তোমাদের জন্য নির্ধারণ করে। 4টি অনুচ্ছেদ নিয়ে আজকে কথা বলবো। তার সাথে আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে এবং প্রশ্নোত্তর পর্বে আমি নিশ্চিত তোমরা সবাই অংশ নেবে এবং বেশ খুব চমৎকার করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, চলো আমরা প্রথম অনুচ্ছেদটি দেখে আসি। প্রথম অনুচ্ছেদের আমি শুরু এবং শেষ অংশটি উপস্থাপন করছি। প্রথম অংশের শুরুতে আমরা দেখি বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ। এখান থেকে শুরু করে সর্বশেষ আছে শুভ নববর্ষ, অর্থাৎ আমরা একে অপরকে শুভ নববর্ষ বলে পয়লা বৈশাখে কল্যাণ কামনা করি যাতে বর্ষটা তাদের জন্য শুভ হয়। তো এর ব্যাখ্যাটি এরকম দেওয়া যেতে পারে: প্রতিটি জাতির জন্যই নববর্ষ অত্যন্ত আনন্দের দিন। প্রত্যেকটা জাতির জন্য, সে বিশ্বের যে কোনো দেশের মানুষ হোক না কেন, তাদের নিজ নিজ ঐতিহ্য, নিজ নিজ সংস্কৃতি তারা উদযাপন করে দেখায় এই দিনে। পারস্পরিক কল্যাণ কামনারও দিন। সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে, কেউ শুভ নববর্ষ বলছে। এরকম করে আমরা পারস্পরিক কল্যাণ কামনা করি। বাংলা নববর্ষে তেমনি সুখ, শান্তি, সমৃদ্ধি আর কল্যাণ কামনায় প্রতিটি বাঙালি ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলার সার্বজনীন এই উৎসব উদযাপন করে। অর্থাৎ সবাই এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই উৎসবে যোগ দেয়। হ্যাঁ, আমরা একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা জানাই, বলি শুভ নববর্ষ। নিশ্চয়ই তোমরাও বলো, বছরের প্রথম দিন শুভ নববর্ষ বলো। বাংলা নববর্ষের পয়লা বৈশাখ, 14 এপ্রিল আমরা যেই উৎসব আদি পালন করি সেখানে কিন্তু পরস্পরে দেখা হলেই বলি শুভ নববর্ষ। অথবা আমরা এখন যে ডিভাইস আমাদের হাতে সার্বক্ষণিক প্রায় থাকে, সেটি হলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা মেসেজিং করে থাকি শুভ নববর্ষ জানিয়ে। হ্যাঁ, তো এরকম বিষয়টি হলো প্রথম অনুচ্ছেদটিতে আমরা দেখতে পাই। এবার দ্বিতীয় অনুচ্ছেদ আমরা যদি দেখি, দ্বিতীয় অনুচ্ছেদে আছে, শুরুতে আছে বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। এখান থেকে সর্বশেষ আছে তার উদযাপনের আয়োজন। এই পর্যন্ত দ্বিতীয় অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদে যদি আমরা ব্যাখ্যাটা দেখি এরকম: আমরা প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এখন বাংলা নববর্ষ উদযাপন করি, কিন্তু এটি পাকিস্তান শাসন আমলে ধর্মীয় আদর্শের বিপরীত ভাবা হতো। অর্থাৎ পাকিস্তান আদর্শ, অর্থাৎ তারা ধর্মকে প্রাধান্য দিয়ে কৃষ্টি কালচারকে লুকিয়ে দিতে চেয়েছিল, আমাদের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিল। এইরকম একটা আদর্শের বিপরীত বলে এমন বক্তব্য দিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশবাসীকে বাংলা নববর্ষ উদযাপন করতে দেয়নি, একেবারেই বাধা সৃষ্টি করেছিল। কিন্তু এদেশের মানুষ এই অন্যায়কে মেনে নেয়নি। তারা চিন্তা করেছিল, আমার সংস্কৃতি, আমার দেশ, তুমি কথাকার উপযাচক হয়ে আমাকে এইটা বন্ধ করতে বলো। বাংলাদেশের মানুষ, বাঙালিরা এটা মেনে নেয়নি। তারা কি করেছিল? বাধা না মেনে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের ভিতকে শক্তিশালী করতে বাঙালি বরং নববর্ষ উপলক্ষে ছুটির দাবি জানিয়েছিল, সরকারিভাবে ছুটি দাও ওই দিন। কিন্তু পাকিস্তান সরকার সেই দাবি অগ্রাহ্য করেছে, যেহেতু তাদের মনোপুত নয়, আর এমনিতে বাঙালি তাদের কাছে একটা হেলাফেলা জাতি ছিল তাদের দৃষ্টিতে। যারা বাঙালি কোনো জাতি হলে এরকম একটা ভাব ছিল, এ কারণে তাদের সংস্কৃতিও তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। ফলে তারা এটাকে অগ্রাহ্য করেছিল দাবিকে। ফলে এদেশের প্রতিবাদী মানুষ বাংলা বর্ষের আয়োজনকে বাঙালি জাতীয়তাবাদ ও জাতিসত্তা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত করে নিয়েছে দৃঢ়ভাবে, যে এইটা আমি বাঙালি, আমার সংস্কৃতি আমার সাথে, আমার সত্তার সাথে জড়িত, আমার জাতিসত্তার সাথে জড়িত। আর আমি এই যে বাঙালি হিসেবে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি হিসেবে আমার যে একটা পরিচয়, এইটাকে বাঙালি জোর করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, সেটা প্রতিবাদের ভাষায়। এবং তারা এই ধরনের অনুষ্ঠান সরকারের আদেশ বা সরকারি পৃষ্ঠপোষকতা না পেলেও বেসরকারিভাবে উদযাপন করত। তো এরপরে আমরা যদি দেখি তৃতীয় অনুচ্ছেদে আমরা দেখব যে 1954 সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে যে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিলেন, যদিও সেই সরকারের মেয়াদটা খুব অল্প দিন ছিল, যেহেতু পাকিস্তান শাসক গোষ্ঠী তারা
ইচ্ছা করেই সরকারটাকে বাতিল করে দিয়ে তারা সামরিক শাসন জারি করেছিল। সেই সময় থেকে বাংলা নববর্ষের যে পেছনের ঘটনাটা সেইটা, এবং এখানে এই বাংলা নববর্ষ বাঙালি যে উদযাপন করে থাকে, এই বাংলা নববর্ষের বিভিন্ন দিক এই অনুচ্ছেদটিতে তুলে ধরা হয়েছে। তো 1954 সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচন এখান থেকে শুরু করে সমাজ রাজনীতির সমালোচনাও থাকে। আমাদের এই উৎসবকে উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা করে থাকি, ছায়ানটে আমি প্রথমে ছবি দেখিয়েছি, ছায়ানটে যে সকালবেলা আমাদের যে সঙ্গীতের আয়োজন করা হয়ে থাকে, এগুলো বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই অনুচ্ছেদটিতে এরকম বিষয় আছে, আমরা ব্যাখ্যা দেখে আসি। 1954 সালে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ও বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের সরকার বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করে এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। খালি ছুটি ঘোষণা করেন না, তারা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান। এটি ছিল ওই সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর মুখে এক ধরনের চপেটাঘাত, অর্থাৎ তাদেরকে একটা বড় ধরনের পরাজয় ঘটানো হয়েছিল এই ছুটি পাওয়ার মধ্য দিয়ে। এটি ছিল উৎসবপ্রিয় এই দেশবাসীর জন্য বিরাট এক সাফল্য, কারণ সরকারের পক্ষ থেকেই নববর্ষ দিনে ছুটি এবং শুভেচ্ছা জানানো, এটি চারটিখানি কথা না, যেখানে আমরা পাচ্ছি না কিছু সেখানে সরকারিভাবে। আর এই কাজটি করেছিলেন আমাদের এদেশের একজন মহান ব্যক্তি শেরে বাংলা একে ফজলুল হক, যিনি তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন। তো এরপর আমরা যাই, এরপর আমরা দেখে আসি পরের অংশ। যদিও পাকিস্তানি সামরিক সরকার সে সাফল্যের ধারা অব্যাহত রাখতে দেয় না, আমি আগে বলেছি তারা সামরিক শাসন জারি করে যুক্তফ্রন্ট সরকারকে হটিয়ে দেয়, অর্থাৎ সরকারিভাবে আর বাংলা নববর্ষ সে সময় উদযাপন করতে দেয়নি। কিন্তু বাঙালি নিজেদের ঐতিহ্যবাহী উৎসবকে বেসরকারিভাবে আরও ব্যাপক আয়োজন উদযাপন করে, যেটা সরকারিভাবে হলে হয়তোবা ওই সময় খুব কোনো মতো একটা অনুষ্ঠান হয়তো হতো, কিন্তু বেসরকারিভাবে এটাকে আরও জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। যেহেতু পাকিস্তান সরকার সেই সময় চাচ্ছিল না যে এই উৎসবটি বাংলাদেশে উদযাপিত হোক, সঙ্গত কারণেই বাঙালি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেসরকারিভাবে উদযাপন করেন ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে, যেটা আমরা এখনও সেই ধারাটা অব্যাহত দেখি। এখন যদিও স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক, বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকার, তারা কি করছেন বিভিন্ন উৎসবাদিতে স্বতঃস্ফূর্তভাবে জনগণের উৎসাহ দিয়ে যাচ্ছেন জনগণকে। তো এরপরে আমরা দেখে আসি বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এক্ষেত্রে ছায়ানটের ভূমিকা অগ্রগণ্য ছিল। এই প্রতিষ্ঠানটি রমনার বটমূলে নববর্ষ উদযাপনের যে ধারা পাকিস্তান আমলে শুরু করেছিল 1967 সালে, তা স্বাধীন দেশের মানুষ এখন বিপুল উদ্দীপনায় প্রতি বছর পালন করে থাকে এবং সেখানে অংশগ্রহণ হয়, যথেষ্ট মানুষের সমাগম ঘটে সেখানে। পয়লা বৈশাখের এই আয়োজন উৎসবপ্রিয় বাঙালির প্রাণের অনুষ্ঠান আমাদের জাতীয় উৎসবের রূপ লাভ করেছে এখন। অর্থাৎ এরকম ছায়ানটের যে অনুষ্ঠানটি, সেখানে মানুষের ব্যাপক সমাগম ঘটে, যদিও কখনো কখনো সেটাকে দমিয়ে দেওয়ার জন্য ধর্মান্ধ কিছু গোষ্ঠী কখনো কখনো এটাকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাঙালি সেটা মানেনি। তো এরপরে আমরা আসি ঢাকাসহ সারা দেশে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা। আরেকটি বিষয় আমাদের এই নববর্ষের সাথে যুক্ত, সেটি হলো মঙ্গল শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রা আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ চারুকলা অনুষদ, সেখান অনুষদের শিক্ষার্থীদের বর্ণাঢ্য ব্যাপক আয়োজন থাকে সেখানে। এই আয়োজন বাংলা চিরন্তন পরিচয় বহন করে। তেমনি এতে থাকে সমসাময়িক কালে সমাজ ও রাজনীতির সমালোচনা, অর্থাৎ কখনো কখনো তারা তাদের মুখোশ, কার্টুন ইত্যাদি প্রতীকের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের বিষয় আদি তারা উপস্থাপন করে থাকে। কখনো কখনো সেখানে ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ, কখনো কখনো যারা কুসংস্কার আচ্ছন্ন তাদের বিরুদ্ধে প্রতিবাদ, অথবা রাজনৈতিক কোনো পশ্চাৎপদতা থাকলে সেটা সম্পর্কে তারা এখানে সমালোচনা করে থাকে। এরপরে আসি আমাদের পরের অংশে, চতুর্থ অনুচ্ছেদটি হলো, এবার আমরা বাংলা সন ও নববর্ষ উদযাপনের কথা বলি। আমাদের পাঠ্য বইয়ে বাক্যটি এরকম আছে এবং সর্বশেষ আছে, তবে বঙ্গাব্দ বলেন কেউ কেউ, অর্থাৎ বাংলা বছর কেউ কেউ বঙ্গাব্দ বলে থাকেন। তো আমরা ব্যাখ্যায় আসি।
বাংলা সন চালুর সঠিক ইতিহাস জানা যায়নি আজও, তবে ধারণা করা হয় যে মোগল সম্রাট আকবর, মহামতি আকবর হিজরি সনের সাথে, অর্থাৎ আরবি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে সম্পর্কিত যে বছর, সেই হিজরি সনের সাথে সৌর সন, অর্থাৎ এই যে আমরা যাকে খ্রিস্টাব্দ বলে থাকি, সেই সৌর সনের সমন্বয় করে 1556 সাল অর্থাৎ 992 হিজরিতে বাংলা সন চালু করেন। অনেক গবেষকের ধারণা এই বাংলায় সম্রাট আকবরের কোনো প্রতিনিধি কিংবা মুসলমান কোনো সুলতান অথবা নবাব যারা শাসন করেছেন সেই সময় তারা বাংলা সন চালু করে থাকতে পারেন, এটা অনেক গবেষক ধারণা করেছেন। তো এই হলো আমাদের আজকের পাঠ বিশ্লেষণ। তো আমি একটু দেখে আসি শব্দার্থে যদি খেয়াল করি আমরা, তাহলে উচ্ছ্বাস, পরিপন্থী, নির্বিশেষ, অগ্রাহ্য, জাতিসত্তা, সোচ্চার, এই শব্দগুলো আমরা খেয়াল করব। তোমরা নিশ্চয়ই যুক্ত আছো। আমি একটু তোমাদের শব্দার্থগুলোকে কি লিখছো দেখে আসি। অনেকে অনেক রকম কমেন্টস লিখেছো। জোহরা খান আইডি থেকে লিখেছে, স্যার সর্বজনীন এবং আর সার্বজনীনের মধ্যে পার্থক্য কি প্লিজ জানতে চাচ্ছি। ওকে, আমি চেষ্টা করছি, আমার জানা যেটুকু সেটুকু বলছি। সেটি হলো সর্বজনীন যা সকলের জন্য প্রযোজ্য, আর সার্বজনীন যা সকলের দ্বারা অনুষ্ঠিত বা সকলের দ্বারা, এইটুকু আমি জানি। এরপরে অনেকেই শুভেচ্ছা বিনিময় করছে নিজেদের মধ্যে, যেহেতু আজকের বিষয়টি হলো পারস্পরিক কল্যাণ কামনার যে অনুষ্ঠান, সেটি নিয়ে আমরা একটু চলে যেতে চাই। যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উচ্ছ্বাস, পরিপন্থী, নির্বিশেষ, অগ্রাহ্য, জাতিসত্তা, সোচ্চার, এই শব্দগুলোর অর্থ স্ক্রিনে দেখা যাচ্ছে। তোমরা একটু দ্রুত তোমাদের এই অর্থগুলো যদি জানা থাকে লিখে ফেলাও। উচ্ছ্বাস, উল্লাস। তাসলিমা মুন্নি, আমি আগে বলেছিলাম তোমাদের নিজেদের নাম লেখার জন্য। তাসলিমা মুন্নি আইডি থেকে লিখেছে উচ্ছ্বাস, উল্লাস। এক আনন্দ রাইমা লিখেছে আনন্দ, একের উচ্ছ্বাস, আনন্দ বা উল্লাস। নাহার হাবিব। নূরে তাসনিম লিখেছে উচ্ছ্বাস মানে আনন্দ, ধন্যবাদ। তারপরে পাপিয়া সুলতানা লিখেছে আনন্দ। এরপরে স্বপ্না বণিক আনন্দ, প্রতিবাদী, পরিপন্থী মানে প্রতিবাদী বলতে বোঝাতে চেয়েছে, আমি জানি, মনে হচ্ছে এরকম। এরপরে জেসিয়া ফাতেমা লিখেছে উল্লাস, তনিকা নাম লিখেছে, তনিকা লিখেছে উল্লাস। উচ্ছ্বাস, উল্লাস। পরিপন্থী লিখেছে বিপরীত, ধন্যবাদ। নার্গিস আক্তার আইডি থেকে লিখেছে, এরকম অনেকেই লিখেছে আনন্দ, উল্লাস। সঞ্জিদা লিখেছে আনন্দ। তারপরে তাহিয়া লিখেছে উচ্ছ্বাস, আনন্দ, পরিপন্থী বাধা অর্থাৎ প্রতিবন্ধকতা। ওকে, বৈরী, বিপরীত বা বৈরী 2 নম্বরটাতে। পাপিয়া সুলতান আইডি থেকে লিখেছে পরিপন্থী মানে বৈরী বা বিপরীত। উচ্ছ্বাস। অগ্রাহ্য নামে গ্রাহ্য না করা, আরিফ লিখেছে অগ্রাহ্য মানে হলো গ্রাহ্য না করা, মনে হয় এরকম লিখতে শেষ, আরিফ বানানো বোধে ভুল হয়েছে। এরপরে নির্বিশেষ, অবশেষ। ওকে ফাইন। নাজরিন লিখেছে বিপরীত 2 নম্বরটা, পরিপন্থী। প্রতিবন্ধকতা রাইমা লিখেছে, তনিকা লিখেছে বাধা। নির্বিশেষ, অবশেষ, বুশরা রহমান। 4 অবহেলা, অগ্রাহ্য, অবহেলা। ওকে, তারপরে এটা লিখেছে হলো আমি তো হারিয়ে ফেললাম মনে হয়, আচ্ছা পেয়েছি। সব কিছু বেধা মনে হয় লিখতে চেয়েছে, আসলে বাংলিশ তো আমি একটু বুঝতে খুব কষ্ট হচ্ছে আমার। প্রতিবন্ধকতা লিখেছে রাইমা 2 নম্বর শব্দের অর্থ। তনিকা লিখেছে বাধা। তারপরে বুশরা রহমান অবশেষ। পৃথা লিখেছে অবহেলা 4 অগ্রাহ্য। পরিপন্থী বিপরীতধর্মী। স্বপ্না বণিক লিখেছে গ্রহণযোগ্য নয় এমন, অর্থাৎ চৈতি, দুঃখিত, স্বপ্না বণিক আইডি দিয়ে চৈতি ঢুকেছে ময়মনসিংহ থেকে। এরপরে সকলেই, তিনি নির্বিশেষ, সকলেই। মহিনুর আক্তার আইডি থেকে লিখেছে সাইম, উচ্ছ্বাস, আনন্দ, পরিপন্থী বিপরীত
ভেরি গুড, সুন্দর লেখার চেষ্টা করেছে। পাপিয়া সুলতানা, মেনে না নেওয়া 4, অগ্রাহ্য, মেনে না নেওয়া, আচ্ছা গ্রাহ্য না করা বুশরা রহমান লিখেছে, গ্রহণ না করা রাইমা। ওকে, ধন্যবাদ তোমাদেরকে যারা অনেক সুন্দর করে লিখেছো, অনেক চেষ্টা করেছো লেখার জন্য। জান্নাতুল ফেরদৌস চৌধুরী আইডি থেকে লিখেছে, স্যার আসসালামু আলাইকুম, আই এম ফ্রম জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল। হ্যাঁ, তো বরাবরই আমাদের সাথে যুক্ত থাকে, অভিনন্দন। তো আমরা চেষ্টা করি এবার আমাদের স্লাইডে দেখার, যে সেখানে আমি শব্দার্থ কী লিখেছি। উচ্ছ্বাস, যারা আনন্দ লিখেছ তোমাদের উত্তরটি অবশ্যই সঠিক হয়েছে, কিন্তু আমি লিখেছি প্রবল ভাবাবেগ, অর্থাৎ আবেগের পরিমাণটা অত্যন্ত বেশি, উচ্ছ্বাস। জাতিসত্তা জাতিগত সাবিহা লিখেছে, ওকে ধন্যবাদ। নির্বিশেষ, সবশেষে, অগ্রাহ্য উপেক্ষা করা, হ্যাঁ, তারপরে জাতিসত্তা নাগরিকতা, সোচ্চার সচেতন, তাহিয়া অনেকগুলো উত্তর লিখেছে তাহিয়া, ওকে ধন্যবাদ। এরপরে আমরা চলে যাই, 6 হলো লিখেছে সচেতন, সোচ্চার সচেতন, হ্যাঁ অবশ্যই সচেতন, অত্যন্ত মুখর। এরপর আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি উচ্ছ্বাস, প্রবল ভাবাবেগ, পরিপন্থী, বিপরীত বা বিরোধী, নির্বিশেষ, অভিন্ন অর্থাৎ সবাই। এরপরে অগ্রাহ্য, অবজ্ঞা বা উপেক্ষা করা, জাতিসত্তা, নিজ জাতি সম্পর্কে সচেতনতা, সোচ্চার, অত্যন্ত মুখর, খুবই মুখর। তো এবার আমরা পরের স্লাইডটিতে দেখে আসি। পরের স্লাইডের শব্দগুলো হলো উদ্দীপনা, সমকালীন, মুখ্যমন্ত্রী, স্বৈরাচারী, প্রতীকধর্মী। তোমরা নিশ্চয়ই শব্দগুলো দেখতে পাচ্ছ, তোমরা চটপট লিখে ফেলো উত্তর, মানে অর্থগুলো। আমরা চেষ্টা করব তোমাদের সকলেরই নাম বলার, হয়তো বা অনেকেই নামটা আগে চলে যায়, এই কারণে আর আমি খুঁজে পাই না। তনিকা 6 লিখেছে সচেতন, 5 লিখেছে জাতিগত। তারপরে নাজমুন আলম এই আইডি থেকে লিখেছে 1 উল্লাস, 2 বিপরীত, গ্রাহ্য না করাও সবাই মিলে প্রাপ্তি। আচ্ছা, আমরা এখন পরের স্লাইডটিকে একটু খেয়াল করি বন্ধুরা, তোমরা এই পরের স্লাইডটিতে এসো। মুমতাহিনী লিখেছে উৎসাহ, এটা মনে হয় আগের উদ্দীপনা, এটাতে লিখেছে উৎসাহ। তারপরে পাপিয়া সুলতানা মায়া লিখেছে এককালীন বা সমকালের, এককালের। আচ্ছা, উদ্বেগ, রাইমা লিখেছে উদ্বেগ, আসলে আমি একের মনে হচ্ছে উদ্দীপনার। তাসলিমা মুন্নি আইডি থেকে সমকালীন মানে সমসাময়িক, ভেরি গুড। তারপরে সজাগ, পৃথা লিখেছে 1, সজাগ, উদ্দীপনা, সজাগ। নাহার হাবিব লিখেছে, অর্থাৎ সাবিয়া লিখেছে নাহার আইডি থেকে উদ্দীপনা মানে উদ্বেগ। উদ্বেগ মানে হলো কোনো কিছু নিয়ে টেনশনে থাকা, যে উদ্বেগ, আমি খুব উদ্বেগ হয়ে আছি। উদ্দীপনা, উদ্বেগ, ওকে। তারপরে খাদিজাতুল কুবরা যারা আইডি থেকে উদ্দীপনা, প্রেরণা। নূরে তাসনিম পৃথা লিখেছে নূরে তাসনিম আইডি থেকে একই কাল, 2 সমকালীন, একই কাল। নাহার হাবিব সাবিহা লিখেছে সমকালীন সমসাময়িক। এরপরে অনেকগুলো লিখেছে হলো, অনেক শব্দের অর্থ লিখেছে মনে হয়, আমি দেখে আসি। নার্গিস আক্তার আইডি থেকে উদ্দীপনা জাগানো, সমকালীন সমসাময়িক। ইউনুস চৌধুরী উদ্দীপনা, উদ্বেগ বা উদ্বেগ, যেটাই উচ্চারণ করি না কেন। মায়া লিখেছে 5, সংকেতের দ্বারা প্রকাশ, অর্থাৎ প্রতীকধর্মী, এই শব্দটির অর্থ লিখেছে মায়া, সংকেতের দ্বারা প্রকাশ। সমকালীন মানে সমসাময়িক, সমকালীন সে সময়ের। এবার 3 হলো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। স্বপ্নাবণিক, মেবি চৈতি নাম হবে তোমার, এই আইডি থেকে লিখেছে চৈতি, প্রেরণা এবং একই সময়। তালহা লিখেছে মুখ্যমন্ত্রী, এলাকাভিত্তিক মন্ত্রী প্রধান, ওকে, মনে হয় প্রাদেশিক মুখ্যমন্ত্রীর কথা বোঝাতে চাচ্ছে তালহা। এরপরে স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক। খাদিজাতুল কুবরা যারা আইডি থেকে সমকালীন সমসাময়িক। মহিনুর আক্তার 1 নম্বরেরটা ফাঁকা, 2 নম্বরটাতে লিখেছে এই সময় প্রধানমন্ত্রী, এক পেশে শাসক। সাইম লিখেছে 1 নম্বরটা বাদ দিয়ে। সাইম, তোমাকে অভিনন্দন। সাইম, মেবি তুমি রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থী মনে হয়, আমি যতদূর আমার মনে পড়ছে। তো এরপরে অনেকেই তোমরা অনেক কিছু লিখেছো, আমরা একটু চলে যাই আমাদের স্লাইডটিতে। উদ্দীপনা, প্রবল উৎসাহ, সমকালীন একই সময়ের,
মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বৈরাচারী, নিজ ইচ্ছা অনুযায়ী আচরণকারী। হয়তো এর অর্থ আরও অনেক রকম হতে পারে, কিন্তু আমি তোমাদের বোঝার স্বার্থে যে সহজ সহজ অর্থগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। প্রতীকধর্মী, নিদর্শন জ্ঞাপক বা সংকেত। একজন লিখেছ তোমাদের সংকেত দ্বারা প্রকাশ। হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাব পরের স্লাইডটিতে। পরের স্লাইডটিতে আমরা যদি দেখি, ঐতিহাসিক, পণ্ডিত, সমন্বয়, বঙ্গাব্দ, প্রবর্তন। নিশ্চয়ই তোমরা শব্দগুলো দেখতে পাচ্ছ, ঐতিহাসিক, পণ্ডিত, সমন্বয়, বঙ্গাব্দ, প্রবর্তন। ঝটপট লিখে ফেলো বন্ধুরা অর্থগুলো। দুঃখিত সাইম, আমি অত্যন্ত দুঃখিত। সাইম ফ্রম গরিবে নেওয়াজ হাই স্কুল, চিটাগং। আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত। তোমাকে আমি আসলে মনে রাখতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা, সেলিম সেকেন্দার, হ্যালো স্যার, আই এম অপসরা বিনতে সেলিম ফ্রম ঢাকা। আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন উত্তরটি লিখবে অবশ্যই শেষে তোমাদের নামটি ছোট করে লিখে দেবে। আমি চেষ্টা করব তোমাদের নাম ধরে বলার জন্য। পৃথা এক লিখেছে ইতিহাসের, ঐতিহাসিক ইতিহাসের। পাপিয়া সুলতানা জ্ঞানী ব্যক্তিত্ব, দুইটাতে লিখেছে জ্ঞানী ব্যক্তিত্ব আইডিতে, পাপিয়া সুলতানা। এরপরে তনিকা লিখেছে ইতিহাস সম্পর্কিত। পায়েল আইডি থেকে, সামিয়া হুসাইন পায়েল আইডি থেকে এসেছে স্বেচ্ছাচার, চার, অর্থাৎ এটা আগেরটা মনে হচ্ছে যে চার, এটা কি আগের শব্দার্থ বলছে কিনা আমি জানি না। ঐতিহাসিক, ইতিহাস সংক্রান্ত ইতিহাস বিষয়ে গবেষণা করেন যিনি, সাবিহা লিখেছে, ধন্যবাদ সাবিহা। এরপরে রিসা মেবি লিখেছে পণ্ডিত, কোনো বিষয়ের ওপর অভিজ্ঞ, অর্থাৎ পণ্ডিত, ধন্যবাদ। ইতিহাস সংক্রান্ত তাসলিমা মুন্নি আইডি থেকে এসছে, পণ্ডিত মানে জ্ঞানী, ধন্যবাদ। এরপরে মায়া লিখেছে সংযোগ শাসন মানে সমন্বয়, মেবি তিনকে বোঝাতে চাচ্ছে সংযোগ সাধন হবে মনে হয়, সংযোগ শাসন হয়ে গেছে। পৃথা লিখেছে পাণ্ডিত্য, দুইটা, ইতিহাস সংক্রান্ত বিষয়। মানে আসলে বাংলা, ইংরেজিতে বাংলাটা পড়া খুব জটিল আমার মনে হয়, অনেকে হয়তো খুব ভালো পারে, আমি হয়তো পারি না। তনিকা লিখেছে শিক্ষক, পণ্ডিত, শিক্ষক, ওকে। তারপরে আমি দেখতে পাচ্ছি তাহিয়া একেবারে সিরিয়ালি লিখেছে ইতিহাস, ঐতিহাসিক ইতিহাস সম্পর্কিত, পণ্ডিত জ্ঞানী গুণী ব্যক্তি, সমন্বয় মিলবন্ধন, বঙ্গাব্দ বাংলা সন এবং প্রবর্তন সূচনা করা। তাহিয়া ধন্যবাদ। অনেকগুলো ভিন্ন ভিন্ন না লিখে একটা কমেন্টসে সবগুলো লিখে দিয়েছে, ধন্যবাদ। এরপরে অনেকেই লিখেছে রাহেলা খাতুন আইডি থেকে ইতিহাস সম্পর্কিত শিক্ষক। তারপরে আমিরুল ইসলাম বাদশাহ আইডি থেকে চারের অর্থ লিখেছে বঙ্গাব্দ বাংলা সাল, নাজনীন, ধন্যবাদ নাজনীন। সংযোগ, তিন, সংযোগ, সমন্বয় মানে সংযোগ, ওকে। দুই লিখেছে তাসলিমা মুন্নি আইডি থেকে পণ্ডিত জ্ঞানী। মায়া লিখেছে চার, চালু করা, প্রবর্তন, চালু করা, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, নার্গিস আক্তার আইডি থেকে সমন্বয় অর্থাৎ মিল রাখা মেবি লিখতে চেয়েছে। এরপরে রাইমা লিখেছে এক, ইতিহাস ভিত্তিক, দুই, কোনো বিষয়ে পারদর্শী, তিন, একত্র করা, চার, বাংলা, বঙ্গাব্দ মানে বাংলা। আমি এই জায়গায় একটু থেমে গেলাম, বাংলা বছর বা বাংলা সন, সাল লিখলে মনে হয় ভালো হতো। সাবিয়া লিখেছে সমন্বয় মিলবন্ধন। ওকে বন্ধুরা, তোমরা সবাই সঠিক উত্তরটি লেখার চেষ্টা করেছো এবং হয়তো বা কারো বানান ভুলভ্রান্তি হয়ে গেছে, কিন্তু তাসনিম আবার লিখেছে, অস্মিতা বেগম আইডি থেকে তাসনিম লিখেছে ঐতিহাসিক যিনি, ইতিহাস সম্পর্কে আর অংশ নাই, জ্ঞাত, দুঃখিত, জ্ঞাত। পণ্ডিত হচ্ছে জ্ঞানী, সমন্বয়ে সব কিছু মিলে, বঙ্গাব্দ বাংলা সাল বা সন, প্রবর্তন আবর্তন, আবর্তন প্রবর্তন কে এক কি বন্ধু? আবর্তন মানে ফিরে আসা, আর প্রবর্তন মানে আমরা একটু দেখে নেব। ঐতিহাসিক, ইতিহাস জানেন যিনি, ঐতিহাসিক। পণ্ডিত বিজ্ঞ বা বিদ্বান ব্যক্তি। সমন্বয় সঙ্গতি বা সামঞ্জস্য বা মিল। এবার বঙ্গাব্দ হলো বাংলা বছর, প্রবর্তন হলো প্রচলিতকরণ বা সূচনা বা আরম্ভ। তাহলে তোমরা যারা যা লিখেছো আমার মনে হয় তোমাদের সবগুলো উত্তর বা অর্থ
এগুলোরই কাছাকাছি আছে। দুই একজন হয়তো বা এদিক সেদিক করে ফেলেছ, এটা আসলে তাৎক্ষণিক লিখতে গিয়ে হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো যে তোমরা সবগুলো উত্তরই সঠিক লিখেছ। তো আমরা এরপরে চলে যাই আমাদের পরের স্লাইডে। এবার আমরা যাব আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ মূল্যায়ন পর্বে আমরা চলে আসছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই প্রস্তুত? মূল্যায়নের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আসছে তোমাদের জন্য। এক, লেখক শামসুজ্জামান খান জাতীয় জাদুঘরে কোন পদে নিযুক্ত ছিলেন? অর্থাৎ তিনি ওখানে কোন পদে অধিষ্ঠিত ছিলেন জাতীয় জাদুঘরে? তোমাদেরকে ঝটপট লিখে জানাতে হবে। প্রশ্ন নম্বর 1, লেখক শামসুজ্জামান খান জাতীয় জাদুঘরে কোন পদে নিযুক্ত ছিলেন? নিশ্চয়ই তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ। নিশ্চয়ই তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ, প্রশ্ন দেখতে পাচ্ছ, উত্তর ঝটপট লিখে ফেলো। ওকে, নাহার হাবিব লিখেছে। তার আগে লিখেছে পাপিয়া সুলতানা আইডি থেকে লিখেছে সুন্দর একটি উত্তর, লিখেছে মহাপরিচালক। নাহার হাবিব আইডি থেকে সাবিয়া লিখেছে মহাপরিচালক, রিসা লিখেছে মহাপরিচালক। ওকে, এম গালিব আইডি থেকে লিখছে মিঠু, আমিও ওটাই বলতে চেয়েছি, ধন্যবাদ। মহাপরিচালক স্যার। প্রবর্তন মানে আবিষ্কার হবে না, প্রাপ্তি বলেছে। প্রবর্তন অর্থাৎ আবিষ্কার হলো কোনো কিছু ছিল না, সেগুলো নতুন করে তৈরি করে চালু করা। আর প্রবর্তন বলতে আমরা এটাকে ওইভাবে বলা যেতে পারে, তবে আবিষ্কার না বলাই ভালো। কোনো কিছু চালু করা, সেটা হয়তো এক এলাকায় ছিল, আমার এলাকায় ছিল না, সেটা আমি আমার এলাকায় চালু করলাম, সেই অর্থে কিন্তু এটাকে আবিষ্কার বলা যাবে না, প্রাপ্তি। সুতরাং আমরা বলবো যে চালু করা। এরপরে তাসলিমা মুন্নি আইডি থেকে লিখেছে মহাপরিচালক, নার্গিস আক্তার আইডি থেকে মহাপরিচালক, সাইম লিখেছে মহাপরিচালক, সালিম সেকেন্দার আইডি থেকে লিখেছে মহাপরিচালক। সালিম সেকেন্দার আইডি থেকে আমরা প্রায় যুক্ত থাকতে দেখি প্রিয় শিক্ষার্থীকে। জেসিয়া ফাতেমা আইডি থেকে লিখেছে তনিকা মহাপরিচালক। হৃদয়ে কাবা মহাপরিচালক লিখেছে মহাপরিচালক। বুশরা রহমান আইডি থেকে গালিব, রাইমা লিখেছে গালিব, এম গালিব আইডি থেকে মহাপরিচালক। রাইমা আমাদের সাথে যুক্ত থাকে। পিথা লিখেছে মহাপরিচালক পদে। নাজরিন লিখেছে মহাপরিচালক হিসেবে। মহাপরিচালক। বন্ধুরা, আমি তোমাদের কিন্তু আবারও অনুরোধ করব যে তোমরা নিজেদের নামটি ওই উত্তরটির পাশেই একটু ছোট্ট দু একটা ডট দিয়ে লিখে দিবা, তাহলে আমি বুঝবো যে এটা তোমার নাম আর এটা উত্তর। এরপরে সামিয়া হুসাইন পায়েল আইডি থেকে লিখেছে মহাপরিচালক। নাহিদ হাসান আইডি থেকে মহাপরিচালক। তারপরে তাসনিম লিখেছে মহাপরিচালক। চৈতি মহাপরিচালক। চৈতি বেশ ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করছে। মহাপরিচালক লিখেছে তন্ময় স্বপ্নিল আইডি থেকে লিখেছে। তাসলিম আক্তার লিখেছে মহাপরিচালক। বুশরা রহমান আইডি থেকে মহাপরিচালক। ওকে, আমার মনে হয় এর উত্তর মহাপরিচালক লিখেছে। হৃদয়ে কাবা নয়নে মদিন আইডি থেকে এর উত্তর মহাপরিচালক। ধন্যবাদ। আমরা একটু দেখে আসি উত্তরটি আসলে সবারটাই সঠিক, মহাপরিচালক। এর পরের প্রশ্নটি আমরা দেখে আসি বন্ধুরা। ছায়ানট কত সাল থেকে রমনার পাকুর মূলে নববর্ষের অনুষ্ঠান শুরু করে? তোমাদের পাঠ্য বইয়ে নিশ্চয়ই এই তথ্যটি ছিল। আই এম তুষার, আই এম ফ্রম লক্ষ্মীপুর, অর্থাৎ লক্ষ্মীপুর হবে, বানানে মনে হয় একটা আর বাদ গেছে। সেলিনা আক্তার কণা, স্যার আমিও যুক্ত আছি, আপনার ক্লাস আমার খুব ভালো লাগে। সেলিনা আক্তার কণা, অভিনন্দন। এরপরে পাপিয়া সুলতান 1961, পাপিয়া সুলতান আইডি থেকে লিখেছে 1961। আপার পাশেই নাহার হাবিব আইডি থেকে লিখেছে 1967। ওরে বাবা, 6 বছর পার্থক্য হয়ে গেল। আবার নার্গিস আক্তার আইডি থেকে লিখেছে 1961। তাসলিমা মুন্নি আইডি থেকে 1961। তাসলিমা আক্তার লিখেছে 1969। হ্যাঁ, গালিব রাইমা লিখেছে 1967। পাপিয়া সুলতান আইডি থেকে 1967। সাবিহা লিখেছে 1967। এবার হৃদয়ে কাবা নয়ন মদিন আইডি থেকে লিখেছে 1961। আমার মনে হয় অনেকেই একটু বিভ্রান্তির মধ্যে আমরা আছি। 1961 এবং 1967 দুটি সালই বইয়ে আছে আমাদের। তবে 1961 হলো ছায়ানটের প্রতিষ্ঠাকাল, আর পাকুর মূলে যে উৎসবটা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি, সেটি হল 1967 সাল থেকে। তো বন্ধুরা, 1967 সালটা উত্তর রাইট। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন। রাজধানী ঢাকার নববর্ষের প্রধান আকর্ষণ উৎসব কি? রাজধানী ঢাকার নববর্ষের প্রধান আকর্ষণ উৎসব হলো, আমরা
সবাই জানি চমৎকার একটি উৎসব হয়, সেটি কি? রাইমা বলেছে 1967 হবে 100%। ওকে, রাইমার উত্তরটি আমরা দেখে নিয়েছি আগের স্লাইডটিতে। রাইমা, অভিনন্দন। এবার আমরা দেখে আসব রাজধানী ঢাকা নববর্ষের প্রধান আকর্ষণ উৎসবটা কি। এই উত্তরটি তোমাদের চটপট লিখে জানাতে হবে। রাজধানী ঢাকা নববর্ষের প্রধান আকর্ষণ উৎসব মনে হয় রমনার বটমূল। সামিয়া হাসান পায়েল লিখেছে রমনার বটমূল। আর 3 নম্বর, এই সুন্দর লিখেছে পাপিয়া সুলতানা, নাম্বার দিয়ে লিখেছে যে 3 নম্বর প্রশ্নের উত্তর রমনার পাকুড়মূলের অনুষ্ঠান। রমনার পাকুড়মূলের অনুষ্ঠান। আমি বলেছি নববর্ষের প্রধান আকর্ষণ কোনটি, লিখেছে রমনার বটমূল বা লিখেছে রমনার পাকুড়মূলের অনুষ্ঠান। আর রিসা লিখেছে মঙ্গল শোভাযাত্রা, যাত্রাস। ওকে, তাহিয়া লিখেছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। তালহা লিখেছে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। ওকে, মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূল। তার মানে আমাদের মধ্যে একটু হলেও দ্বৈত উত্তর, মানে দ্বিধা সৃষ্টি হয়ে গেছে যে আসলে রমনার বটমূলের অনুষ্ঠান নাকি মঙ্গল শোভাযাত্রা। তা আমরা নিশ্চয়ই একটু দেখে আসি এই উত্তরটি কি। এই উত্তরটি হলো মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ প্রথম যে অনুষ্ঠানটি রাজধানীতে হয় সেটা হলো ছায়ানটের যে সেই সকালের সঙ্গীত আয়োজন। আর আকর্ষণীয় উৎসব যদি বলা হয়, আকর্ষণ সৃষ্টি করে, বর্ণাঢ্য আকর্ষণ সৃষ্টি করে যে উৎসবটি, সেটি হলো মঙ্গল শোভাযাত্রা। তো বন্ধুরা, যারা মঙ্গল শোভাযাত্রা লিখেছো তাদেরকে অভিনন্দন, আর যারা রমনার বটমূলে পাকুড়মূলের অনুষ্ঠানের কথা লিখেছো তাদেরকে অভিনন্দন। কারণ তোমরা দুইটা অনুষ্ঠান সম্পর্কে জানো, তবে সবচেয়ে আকর্ষণীয় উৎসব হলো মঙ্গল শোভাযাত্রা। তো বন্ধুরা, ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, নার্গিস আক্তার আইডি থেকে লিখেছে, ধন্যবাদ। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ফাইজা লিখেছে মঙ্গল শোভাযাত্রা। অপসরা লিখেছে মঙ্গল শোভাযাত্রা। পৃথা লিখেছে রমনার পাকড়মূল। সাইম লিখেছে মঙ্গল শোভাযাত্রা। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি হলো 4 নম্বর, নববর্ষ বাঙালির কি ধরনের উৎসব। এইবার পরের প্রশ্নটি আমরা একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করব। নববর্ষ বাঙালির কি ধরনের উৎসব। নিশ্চয়ই তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং তোমরা ঝটপট উত্তর লেখারও চেষ্টা করছো। মাইশা মোর্শেদ কথা আইডি থেকে এসছে মঙ্গল শোভাযাত্রা। 3 নম্বর প্রশ্নের উত্তর। আমি 4 নম্বর প্রশ্নে চলে গেছি কথা। 4 নম্বর প্রশ্নটি আমরা একটু খেয়াল করব। নববর্ষ বাঙালির কি ধরনের উৎসব। নিশ্চয়ই তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। তাহিয়া লিখেছে প্রধান জাতীয় উৎসব। রিসা লিখেছে, রিসার আমি লেখাটা ধরতে পারছি না, মানে বানানটা আমার কাছে মনে হচ্ছে কেমন যেন খটমটা। এরপরে নাহার হাবিব আইডি লিখেছে সর্বজনীন উৎসব, ঐতিহ্যবাহী উৎসব। জাতীয় লিখেছে মালিহা, জাতীয় উৎসব। প্রধান জাতীয় উৎসব লিখেছে রাইমা। স্বপ্না বণিক অর্থাৎ চৈতি মেবি হবে। সার্বজনীন উৎসব লিখেছে নাজরিন, লিখেছে জাতীয় উৎসব। প্রধান সার্বজনীন উৎসব সিম্মি লিখেছে সার্বজনীন লিখেছে রাহেলা খাতুন। বুশরা রহমান লিখেছে জাতীয় উৎসব। সাংস্কৃতিক উৎসব তনিকা লিখেছে সাংস্কৃতিক উৎসব। এর একটু ভিন্নতা আছে। এরপরে আর অনেকে লিখেছে আমার কাছে এখন কোশ্চেন আসলো, রাহেলা খাতুন, মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে। সার্বজনীন উৎসব, জাতীয় উৎসব। রিসা লিখেছে, রাইমা লিখেছে প্রধান জাতীয় উৎসব। তাসলিমা আক্তার, আমি ইংরেজিটি ধরতে পাচ্ছি না। ঐতিহ্যবাহী সার্বজনীন উৎসব লিখেছে অনেকেই। ওকে, ধন্যবাদ। আমরা একটু চলে যাই আমাদের উত্তরটিতে। এটা হলো প্রধান জাতীয় উৎসব। নববর্ষ বাঙালির কি ধরনের উৎসব। প্রধান জাতীয় উৎসব। অবশ্যই সার্বজনীন উৎসব যারা লিখেছে তাদের উত্তরটিও সঠিক, কিন্তু আমরা বই পুস্তকের ভাষায় যদি বলি বা বইয়ের ভাষায় যদি দেখি, আমাদের টেক্সটের ভাষায়, তাহলে এটি হলো প্রধান জাতীয় উৎসব, অবশ্যই সার্বজনীন উৎসব। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি হলো 5, সাল কথাটি কোন ভাষার শব্দ। সাল আমরা পাঠ্য বইয়ে পেয়েছি, সাল, সন, বঙ্গাব্দ, হিজরি ইত্যাদি ইত্যাদি পেয়েছি। তবে সাল শব্দটি আসলে কোন ভাষা থেকে আগত শব্দ, একটু ঝটপট লিখে ফেলো। সাল শব্দটি কোন ভাষার শব্দ।
ফার্সি লিখেছে পাপিয়া সুলতান আইডি থেকে ফার্সি। ওকে, সাবিহা লিখেছে ফার্সি, রিসা লিখেছে ফার্সি। আমার মনে হয় সবাই ফার্সি লেখার চেষ্টা করছে। ফার্সি এবং আরেকটি ভাষা আমাদের কাছাকাছি একটু উচ্চারণের ক্ষেত্রে আছে, ফরাসি। আমরা যেন কেউ ভুল করে ফরাসি আর ফার্সিকে এক করে না ফেলি। চৈতি ফার্সি লিখেছে, অপসরা লিখেছে ফার্সি, তারপরে রাইমা লিখেছে ফার্সি। ওকে, ফার্সি লিখেছে সবাই। পৃথা ফরাসি। এই যে আমি বললাম যে এই জায়গাটাতে আমাদের একটু সতর্ক থাকতে হবে। পৃথা, ফরাসি এবং ফার্সি এই দুটি শব্দের মধ্যে আমাদের একটু পার্থক্য করার চেষ্টা করতে হবে সবসময়। এবং আমরা যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হব তখন এই ফার্সি এবং ফরাসি শব্দটাকে আমাদের পড়তে হবে যে কোনটা ফার্সি এবং কোনটা ফরাসি। ফার্সি হলো ইরানের ভাষা, অর্থাৎ পারস্যের ভাষা, ইরান ইরাকি অঞ্চলের ভাষা। আর ফরাসি হলো ফ্রান্সের ভাষা। তাহলে নিশ্চয়ই ফ্রান্স এবং ইরান এক দেশ নয়, সুতরাং ফার্সি এবং ফরাসি এক হবে না। তাহলে এটা হলো, আমরা দেখে আসি উত্তরটি অনেকে লিখেছে, একজনই মাত্র ফরাসি লিখেছে আর বাকি সবাই ফার্সি লিখেছে। তুষার ফার্সি, তারপরে নেহা ফার্সি লিখেছে, সিমু ফার্সি, নাজনীন ফার্সি। তারপরে ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য কি আমি ইতোমধ্যে বলে ফেলেছি, ফরাসি এবং ফার্সির পার্থক্য কি। আচ্ছা, এই উত্তরটি হবে ফার্সি। এরপরে 6 নম্বর প্রশ্নটার আমরা দিকে আসি। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের টেক্সটের আলোচনায় আজকে এই অংশটি ছিল এবং সেই অংশে আমাদের সেই মুখ্যমন্ত্রী যিনি ছিলেন সেই বিখ্যাত ব্যক্তিটির আমরা পরিচয় জেনেছি। আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটা একটু ঝটপট লিখে ফেলি। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাসলিমা মুন্নি ফরাসি, ফ্রান্স, ফার্সি ইরাক, ইরান, অর্থাৎ ইরানের, মূলত ইরানের ভাষা, কিন্তু ইরাকেও ওই ফার্সি ভাষার প্রচলনটা আছে। যারা শিয়া তারা ফার্সি ভাষায় কথা বলেন নিজেদের মধ্যে। এরপরে পাপিয়া সুলতান আর্টিকেল 6 শেরে বাংলা এ কে ফজলুল হক। হ্যাঁ, আমরা কিন্তু পুরো নামটাই লিখব। তিনি কিন্তু এ কে ফজলুল হকের আগে কিন্তু শেরে বাংলা এই কথাটা আছেন, শের বাঘ, শেরে বাংলা এ কে ফজলুল হক। আচ্ছা, তাহলে আমরা যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন জানতে পেরেছি। অনেকেই লিখেছ শেরে বাংলা এ কে ফজলুল হক, কেউ কেউ লিখেছ এ কে ফজলুল হক, আবার কেউ কেউ লিখেছ শুধু ফজলুল হক। রাইমা লিখেছে শেরে বাংলা এ কে ফজলুল হক, মালিহা এ কে ফজলুল হক, তারপরে শেরে বাংলা এ কে ফজলুল, নার্গিস আক্তার আইডি থেকে লিখেছে, নেহা লিখেছে এ কে ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক কথা লিখেছে, শুধু শেরে বাংলা হৃদয়ে কাবা নয়নে মদিনা আইডিটি, আমি নামটা চাচ্ছিলাম তোমাদের বাবা মায়ের আইডি দিয়ে তোমরা প্রবেশ করেছ। শুধু শেরে বাংলা বললেও যেমন উত্তরটি আমরা পূর্ণাঙ্গ ভাবছি না, আবার শুধু এ কে ফজলুল হক বললেও আমরা উত্তরটি পূর্ণাঙ্গ ভাববো না। আমরা ভাববো পুরো তার উপাধি বা সম্মান করে যে অংশটি যুক্ত হয়েছে, জনতা যাকে সেই উপাধিটা দিয়েছে, সেই শেরে বাংলা এ কে ফজলুল হকে আমরা লিখব। ওকে, এরপরে 7 নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমরা দেখব প্রশ্নটি হলো বহু নির্বাচনী প্রশ্ন। আমরা 6টি প্রশ্ন দিলাম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসাবে, এরপরে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে যাব 7 নম্বর থেকে। 7 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নটি ইতিমধ্যে আমাদের স্ক্রিনে এসে গেছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের নববর্ষ উৎসব পালনে বাধা দেয় কি করে? 1 ধর্মের দোহাই দিয়ে, 2 আদর্শের অজুহাতে, 3 জাতীয়তার কারণে। কোনটা হবে? ঝটপট লিখে ফেলো 7 নম্বর প্রশ্নের উত্তর। নাজরিন লিখছে এখন 6 নম্বর প্রশ্নের উত্তর। 7 নম্বর প্রশ্নের উত্তর পাপিয়া সুলতানা দি থেকে মায়া লিখেছে 7-এর 4 হবে, অর্থাৎ 4 বলতে মেবি ঘ বোঝাচ্ছে। এই প্রথমবার কেউ আমার কমেন্টে এতবার পড়তেছে, থ্যাংক ইউ স্যার। রাইম মানে রাইমা বলবে মনে হয়, মেবি রাইম হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সাবিহা লিখেছে 7-এর ক, মতিউর রহমান আইডি থেকে লিখেছে 7-এর খ, তসলিমা মুন্নি আইডি থেকে 7-এর গ, রাহেলা খাতুন আইডি থেকে লিখেছে 7-এর ক, নার্গিস আক্তার লিখেছে ক, মানে ক খ গ ঘ সবই আছে। তার মানে আমরা বুঝতে পারছি উত্তরটি নিয়ে শিক্ষার্থীরা এক একজন এক একভাবে ভাবছে, তাই তো? অর্থাৎ হুট করে কেউ উত্তর দিতে সক্ষম হচ্ছে না যে একই রকম উত্তর সবাই দিচ্ছে, এরকম নয়। অনেকেই ঘ লিখছে, অনেকে ক লিখছে, অনেকে খ লিখছে, অনেকে ঘ লিখছে। যেমন তালহা লিখেছে 7-এর গ,
জেসিয়া ফাতেমা লিখেছে 7-এর ক। তারপরে অপ্সরা লিখেছে 2 বলতে খ। অপ্সরা 2 বলার চেষ্টা করেছে। বুশরা রহমান 7-এর 3। ফারজানা বৃষ্টি ক লিখেছে। প্রাপ্তি মেবি হবে নাজমুন আলম আইডি থেকে নাকি, বুঝতে পারছি না বানানটা। 7-এর ক লিখেছে উত্তরটি। আই থিঙ্ক ঘ হবে নূরে তাসনিম। ওকে, নূরে তাসনিম। আর আমি আর কারোটা বলতে চাচ্ছি না। এবার আমরা আমার উত্তরটি যেটি সেট করা আছে সেটি দেখে নেব। আমার মনে হয় তোমাদের সাথে আমারটা মিলে যাবে। পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের নববর্ষ উৎসব পালনে বাধা দেয় ধর্মের দোহাই দিয়ে, আদর্শের অজুহাতে। এই দুটি উত্তরটি সঠিক, জাতীয়তার কারণে নয়। অর্থাৎ তাদের জাতীয়তার সাথে আমাদের এইটার কোনো বিরোধ নেই, বরং তারা এইটাকে ধর্মের একটা আবরণে আলাদা করতে চেয়েছিল, যে এটা হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব বা এটা ভিন্ন কোনো ধর্মাবলম্বীদের উৎসব, কিন্তু এটা আমাদের ঐতিহ্য। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। উত্তর হবে ক, 1 ও 2। আরিফ আবার লিখেছে খ। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেহা লিখেছিল 7-এর খ। ওকে, এরপর আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন? ক 1954, খ 1955, গ 1956, ঘ 1554, 1555, 1556 এবং 1557। দুঃখিত বন্ধুরা, আমি অপশনগুলো বলতে ভুল করে বলে ফেলছি। আমি মানে খুব অবচেতন মনেই কথাগুলো বলে ফেলেছি। মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন? ক 1554, খ 1555, গ 1556 এবং ঘ 1557। ওকে, সাবিহা লিখেছে 8-এর গ, মায়ে লিখেছে 8-এর গ। যেহেতু জ্ঞান লেভেলের প্রশ্ন, এটি জ্ঞান স্তরের প্রশ্ন, সেহেতু আমার মনে হয় সবাই একরকমই উত্তর লিখবে। চৈতি একটা কেমন যেন একটা ব্র্যাকেট দিয়ে চৈতি লিখেছো মাঝখানে, আমি জানি না কি কারণে। গ হবে মনে হয়, আরিফ লিখেছে। ওকে, অপ্সরা বলেছে 1556, তার মানে গ। ওকে, রাইমা লিখেছে 8-এর গ। নাজনীন লিখেছে 8-এর গ। নাজমুন আলম আইডি থেকে প্রাপ্তি লিখেছে 8-এর গ। ওকে, পৃথা লিখেছে 8-এর গ। অপ্সরা 8-এর গ। ওকে, আমরা মনে হয় 8-এর গ উত্তরটাকেই সঠিক ধরে নিচ্ছি। ওকে, ধন্যবাদ। 8-এর গ উত্তর 1556। এরপরে 9 নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে যাব। সরকারিভাবে না হলেও পাকিস্তানি শাসন আমলে বাঙালি বেসরকারিভাবে বাংলা নববর্ষ উদযাপন করেছে। 1 প্রাণের আবেগে, 2 ব্যাপক উৎসাহে, 3 প্রতিবাদী চেতনায়। নিচের কোনটি সঠিক? সরকারিভাবে না হলেও পাকিস্তানি শাসন আমলে বাঙালি বেসরকারিভাবে বাংলা নববর্ষ উদযাপন করেছে। 1 প্রাণের আবেগে, 2 ব্যাপক উৎসাহে, 3 প্রতিবাদী চেতনায়। নিচের কোনটি সঠিক হবে? ঝটপট লিখে ফেলো। 9-এ ঘ লিখেছে সাবিহা। নার্গিস আক্তার 9-এর ঘ লিখেছে। এরপরে বোধ হয় নেটওয়ার্কের কারণে অনেকে পরে পাচ্ছে প্রশ্নগুলো। পাপিয়া সুলতান আইডি থেকে মায়া লিখেছে 9-এর 4। পৃথা 9-এর ঘ। তালহা 9-এর ক। তালহা 9-এর ক লিখেছে, একটু ভেরিয়েশন আছে। বুশরা রহমান 9-এর গ, তো সি। মাইশা মোর্শেদ কথা লিখেছে 9-এর ক। আরিফ লিখেছে ঘ, হতে পারে। ওকে আরিফ, নিশ্চয়ই ভাবছো, আরও ভাবো। তনু সাহা 9-এর গ। তারপরে তনিকা 9-এর ঘ। আবিদা সুলতান আডি থেকে 9-এর ঘ। নাজিন লিখেছে 9-এর ঘ। বুশরা রহমান লিখেছে 9-এর গ। প্রাপ্তি 9-এর ঘ। তাহিয়া 9-এর ঘ। সাইম 9-এর ঘ। বুশরা রহমান 9-এর গ। রাইমা লিখেছে 9-এর ক। তনু সাহা ঘ। বুশরা রহমান গ বলেছে। চৈতি বলেছে 9-এর ক এবং নাফিসা বলেছে 9-এর ঘ। অপ্সরা 3 অর্থাৎ গ। ওকে, আমরা অনেকের কমেন্টস দেখলাম। এবার আমরা চলে যাব উত্তরটিতে। উত্তর হলো ঘ 1, 2, 3 প্রাণের আবেগে, অর্থাৎ তারা আবেগে মানে ব্যাপক আবেগ নিয়ে উৎসবে উদযাপন করেছে। ব্যাপক উৎসাহ ছিল তাদের মধ্যে এবং প্রতিবাদী মনোভাবও ছিল। পাকিস্তানিদের বিরুদ্ধে একটা ব্যাপক মানে আয়োজন উপস্থাপন করবে এরকম একটা চিন্তা চেতনা নিয়ে সকলেই সেই উৎসবে যোগদান করত। সুতরাং আমরা উত্তর ধরে নিচ্ছি 9-এর ঘ। এবার 10 নম্বর প্রশ্ন আমরা যাব। 10 নম্বর প্রশ্নে, শামসুজ্জামান খান রচিত মাটি থেকে মহীরুহ কোন ধরনের গ্রন্থ? ক গল্পগ্রন্থ, খ কাব্যগ্রন্থ, গ প্রবন্ধ গ্রন্থ, ঘ নাট্যগ্রন্থ। বন্ধুরা ঝটপট বলে ফেলো।
আমি 10 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে চাচ্ছি। গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, নাট্যগ্রন্থ। ওকে, 10-এর 3 লিখেছে পাপিয়া সুলতানা, অর্থাৎ প্রবন্ধ গ্রন্থ। সাবিয়া বলেছে 10-এর গ, সাইম বলেছে 10-এর গ, নাফিসা বলেছে 10-এর গ। ধুর, আমি আর উত্তরই দেব না। রাইমা মন খারাপ করার কোনো কারণ নেই। চৈতি 10-এর গ, নাজরিন বলেছে 10-এর গ, তনিকা বলেছে 10-এর গ, ইউনুস চৌধুরী আইডি থেকে এসছে গ, সিম্মি বলেছে 10-এর গ, তালহা বলেছে 10-এর গ, আরিফ বলেছে 100% গ হবে। ওকে ফাইন, আমরা চলে যাই আরিফের কথা সূত্র ধরে। উত্তর গ, প্রবন্ধ গ্রন্থ। ওকে, আরিফ 100% চ্যালেঞ্জ করে বলেছিল 100% হবে। ওকে, সবাইকে ধন্যবাদ যারা গ লিখেছো। যারা ক, খ বা ঘ লিখেছ তাদের উত্তরটি ভুল হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রশ্নোত্তর পর্ব। এখন আমরা চলে যাব বাড়ির কাজ। বাড়ির কাজে একটি অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবন প্রশ্নটি হলো, বাংলা নববর্ষ এখন আমাদের জাতীয় উৎসব। কথাটি ব্যাখ্যা করো। এখন আমাদের জাতীয় উৎসব মানে একসময় আমাদের এই উৎসবটি পালনে তৎকালীন সরকার, পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদেরকে বন্ধ করে রাখতে চেয়েছিল উৎসব পালন থেকে। সুতরাং আমরা এখান থেকে এই উৎসবটিকে জাতীয় উৎসবের মর্যাদায় নিয়ে যেতে পারিনি, তবে বেসরকারিভাবে উৎসবটির জাতীয় উৎসবের মর্যাদা ছিল তৎকালীন সময়। তো এই ছিল আমাদের আজকের বাড়ির কাজ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।